সেই সময় পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। সেই সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। আর নেলস হল্কের দাবি অনুযায়ী সেন্ট্রালের কিছু লোক নাকি সেই সরকারকে দুর্বল করতে চাইছিল। সেই বড় বড় কাঠের বাক্স খুলতেই দেখা যায় প্রায় 300টি AK-47 রাইফেল। সে বলেছিল, আমি সন্ত্রাসবাদ করতে আসিনি, আমি আমার বন্ধুদের বাঁচাতে চেয়েছিলাম। সে বলে তাকে নাকি আশ্বাস দেওয়া হয়েছিল যে তার কোনো ক্ষতি হবে না। ভারতের কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি আর গোয়েন্দা সংস্থার লোকেরাও নাকি এই অপারেশনের সম্পর্কে জানত। 1995 সালের 17 ডিসেম্বরের রাত। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা তখন একদম স্বাভাবিক অবস্থায়। গ্রামের মানুষ তাদের মতো করে দিন শেষ করে ঘুমিয়ে পড়েছিল। চারিদিকে ঠান্ডা হাওয়া, কুয়াশা আর গভীর নীরবতা। কেউ ভাবতেও পারেনি যে এই রাতটাই ভারতের নিরাপত্তা ইতিহাসে সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত ঘটনাগুলোর মধ্যে এক অন্যতম ঘটনাকে জন্ম দিতে চলেছে। হঠাৎ করেই সেই রাতের আকাশে দেখা যায় একটা অচেনা প্লেন, অ্যান্টনভ AN-26। প্রথমে কেউই তেমন গুরুত্ব দেয়নি, কারণ রাতের আকাশে প্লেন দেখা নতুন কিছু নয়। কিন্তু মিনিট কয়েকের মধ্যেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। প্লেনটি ধীরে ধীরে গ্রামের দিকে নেমে আসতে থাকে, আর তারপর আকাশ থেকে একের পর এক বড় বড় বাক্স নিচে পড়তে থাকে। আর সেই বাক্সগুলো যখন মাটিতে পড়ে খুলে যায়, তখন বোঝা যায় এটা কোনো সাধারণ ঘটনা নয়। ভেতরে পাওয়া যায় 300-র বেশি আধুনিক AK-47 রাইফেল, হাজার হাজার রাউন্ড গুলি, ম্যাগাজিন, রকেট লঞ্চারের গোলা, গ্রেনেড আর অন্যান্য সামরিক সরঞ্জাম। একটা শান্ত গ্রামের আকাশ থেকে যেন হঠাৎ করেই যুদ্ধ নামিয়ে দেওয়া হয়েছে। পুরুলিয়ার ঝালদা এলাকার খাটাঙ্গা, বেলামু, মারামু আর আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ সেই রাতের পর যেন আতঙ্কে জমে গিয়েছিল। কারণ তারা জীবনে কখনো ভাবেইনি একদিন নিজেদের গ্রামের মাঠে যুদ্ধের অস্ত্র পড়ে থাকতে দেখতে হবে। গ্রামের মানুষ প্রথমে ভয় পেয়ে যায়। কেউ বুঝতে পারে না কি হচ্ছে। কেউ ভাবে এটা দুর্ঘটনা, আবার কেউ ভাবে কোনো কার্গো প্লেনের সমস্যা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সত্যিটা পরিষ্কার হতে থাকে। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা ছিল একটা প্ল্যান করা এয়ার ড্রপ অপারেশন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তখনও অজানা ছিল, এই অস্ত্র কারা ফেলেছে, কেনই বা ফেলেছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতের আকাশে এই গোপন প্লেন ঢুকলো কিভাবে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে একের পর এক রহস্য, রাজনৈতিক বিতর্ক, আন্তর্জাতিক সংযোগ আর এমন কিছু দাবি যেগুলো আজও এই ঘটনাকে পুরোপুরি অমীমাংসিত করে রেখেছে। আমি শুভদীপ আজ আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবঙ্গের এমন একটি রহস্যময় ঘটনা যা আজকের দিনেও অমীমাংসিত এবং বিতর্কিত আলোচনার বিষয়। কিছু মানুষ দাবি করে তখনকার রাজনৈতিক সরকার এর পেছনে দায়ী, আবার কিছু মানুষ অন্য কোনো সংগঠনকে ইঙ্গিত করে। তো কি হয়েছিল সেই দিন? কিভাবে ভারতের এত উন্নত প্রযুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে একটা প্লেন ভারতের আকাশে ঢুকলো, এবং শুধু ঢুকলোই না, একটা গ্রামে আধুনিক অস্ত্র ফেলে চলেও গেল। এবং অবাক করার বিষয়, এই অপারেশনের মাস্টার মাইন্ডের পরিচয় জানা সত্ত্বেও তাকে ভারত সরকার কোনোদিন ধরতেই পারল না। আজকের ভিডিওতে এই ঘটনাটা একটু ডিটেলসে আলোচনা করব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। পুরুলিয়ার এই আর্মড্রপ কেসের পুরো রহস্যটা আসলে শুরু হয় একটা অচেনা প্লেনকে ঘিরে। এই প্লেনটার নাম ছিল অ্যান্টনভ AN-26। এটা সাধারণ যাত্রীবাহী প্লেন ছিল না, বরং একটা বড় কার্গো বিমান। সাধারণত এই ধরনের বিমান দিয়ে ভারী মালপত্র, বড় বড় বাক্স বা কখনো সামরিক জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয়। কিন্তু সেই রাতে এই প্লেন যা করেছিল সেটা কোনো সাধারণ কার্গো ফ্লাইটের মতো ছিল না। 17 ডিসেম্বর 1995 রাত তখন অনেকটা গভীর। পুরুলিয়ার গ্রামের মানুষ প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিল। চারিদিকে ঠান্ডা হাওয়া আর কুয়াশা। সেই সময় হঠাৎই ভারতের এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডারে একটা অচেনা সিগন্যাল দেখা যায়। শুরুতে কেউ খুব একটা গুরুত্ব দেয়নি, কারণ অনেক সময় মেশিনে ছোটোখাটো ভুল দেখাই যায়। কিন্তু কিছুক্ষণ পর ধীরে ধীরে বোঝা যায় ব্যাপারটা একদমই স্বাভাবিক নয়। কারণ সেই প্লেনের কোনো রেকর্ডই ছিল না। কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে এবং কেন ভারতের আকাশে ঢুকেছে, এসবের কোনো পরিষ্কার তথ্যই ছিল না। সাধারণভাবে কোনো বিদেশি বিমান ভারতের আকাশে ঢোকার আগে সরকারকে সব তথ্য দিতে হয়।
কোন পথে আসছে, কতক্ষণ থাকবে, কি তার মধ্যে আছে, সব কিছু আগেই সরকারকে জানাতে হয়। কিন্তু এই প্লেনের ক্ষেত্রে সেরকম কিছুই করা হয়নি। সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল, প্লেনটার গায়ে কোনো নাম ছিল না, কোনো কোম্পানির চিহ্ন ছিল না, এমনকি সাধারণ বিমানের মতো আলোও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল না। যেন ইচ্ছা করেই প্লেনটাকে অচেনা করে রাখা হয়েছিল। পরে তদন্তে জানা যায়, প্লেনটা এক দেশ থেকে সোজা ভারতে আসেনি, বিভিন্ন দেশের আকাশসীমা ঘুরে তারপর ধীরে ধীরে ভারতের দিকে গিয়েছিল। কিন্তু প্রতিটা জায়গার তথ্য একে অপরের সাথে মিল নেই। কোথাও বলা হচ্ছিল এটা সাধারণ কার্গো ফ্লাইট, কোথাও আবার বলা হচ্ছিল এটা শুধু ট্রানজিটে আছে। কিন্তু আসল সত্যিটা কেউই পরিষ্কারভাবে বলতে পারছিল না। সেই রাতে যখন বিমানটা পুরুলিয়ার আকাশে পৌঁছায়, তখন গ্রামের কিছু মানুষ দূর থেকে সেটাকে দেখতে পায়। তারা দেখে একটা বড় প্লেন খুব নিচু দিয়ে উড়ে যাচ্ছে। সাধারণত যাত্রীবাহী প্লেন এতটা নিচু দিয়ে ওড়ে না। গ্রামের মানুষ প্রথমে ভেবেছিল হয়তো কোনো সেনাবাহিনীর বিমান, কেউ আবার ভাবছিল হয়তো কোনো বিদেশি প্লেন রাস্তা ভুল করে এখানে চলে এসেছে। কিন্তু আসল ঘটনা তখনও শুরুই হয়নি। সবচেয়ে রহস্যের ব্যাপার ছিল, বিমানটা এলোমেলোভাবে উড়ছিল না, সেটা ধীরে ধীরে একটা নির্দিষ্ট জায়গার দিকে এগোচ্ছিল, যেন আগে থেকেই ঠিক করা ছিল কোথায় যেতে হবে। কিন্তু কয়েক মিনিট পর যা ঘটতে চলেছিল সেটা পুরো দেশকে নাড়িয়ে দিতে যাচ্ছিল। যখন সেই রহস্যময় অ্যান্টনভ N-26 বিমানটি পুরুলিয়ার আকাশে ঘুরছিল, তখন গ্রামের মানুষ কেউই বুঝতে পারেনি যে কয়েক মিনিটের মধ্যেই তাদের জীবনের সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। সেই রহস্যময় অ্যান্টনভ N-26 প্লেনটি যখন গ্রামের খুব কাছে চলে আসে, ঠিক তখনই হঠাৎ করেই আকাশ থেকে একের পর এক বড় বড় বাক্স নিচে পড়তে শুরু করে। প্রথমে কেউ বুঝতেই পারেনি এগুলো কি। দূর থেকে মনে হচ্ছিল যেন কোনো ভারী জিনিস আকাশ থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে। সেই রাতের অন্ধকারে পুরো ব্যাপারটা পরিষ্কার বোঝা যায়নি। অনেকেই ভেবেছিল হয়তো কোনো বিমানের মালপত্র ভুল করে পড়ে গেছে, অথবা কোনো দুর্ঘটনা ঘটছে। তাই রাতের অন্ধকারে গ্রামের কোনো মানুষই সেই জায়গায় যাওয়ার সাহস করেনি। কিন্তু আসল ভয়টা সামনে আসে পরের দিন সকালে। ভোর হতেই গ্রামের মানুষ সেখানে যেতে শুরু করে, যেখানে রাতের বেলা বাক্সগুলো পড়েছিল। আর তখনই সবাই একেবারে স্তব্ধ হয়ে যায়, কারণ সেই বাক্সগুলোর ভেতরে লুকিয়েছিল আধুনিক সব অস্ত্র। সেই বড় বড় কাঠের বাক্স খুলতেই দেখা যায় প্রায় 300টি AK-47 রাইফেল, কয়েক হাজার গুলি, ম্যাগাজিন, রকেট লঞ্চারের গোলা, গ্রেনেড আর নানা ধরনের সামরিক সরঞ্জাম। পরে তদন্তে জানা যায় অস্ত্রগুলো পুরুলিয়ার ঝালদা এলাকার খাটাঙ্গা, বেলামু, মারামুর মতো ছোট ছোট গ্রামের মাঠে আর ফাঁকা জমিতে ছড়িয়েছিল। যেই গ্রামগুলো কয়েক ঘন্টা আগেও একদম শান্ত ছিল, সেই গ্রামগুলোর নামই পরের দিন সকাল থেকে পুরো দেশের খবরের শিরোনামে হয়ে যায়। রাতের অন্ধকারে আকাশ থেকে নেমে আসা সেই কাঠের বাক্সগুলো যেন কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকার পরিবেশ বদলে দিয়েছিল। গভীর রাতের অন্ধকারে পুরো অপারেশনটা এমনভাবে করা হয়েছিল যাতে সাধারণ মানুষ সহজে কিছু বুঝতেই না পারে। গ্রামের সাধারণ মানুষ জীবনে এসব জিনিস দেখেইনি, তারা শুধু সিনেমায় এসব দেখেছে। বাস্তবে নিজের গ্রামের মাঠে, নিজের বাড়ির পাশে এমন অস্ত্র পড়ে থাকতে দেখবে, এটা কেউ কল্পনাও করেনি। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে, কেউ দৌড়ে গিয়ে অন্যদের খবর দেয়, আবার কিছু মানুষ কৌতূহলবশত সেই অস্ত্রগুলো হাতে নিয়ে দেখার চেষ্টা করে। অনেকে তো বুঝতেই পারেনি এগুলো কতটা বিপজ্জনক। কিছু মানুষ দূর থেকে দাঁড়িয়ে দেখছিল, কিছু আবার বাক্সের ভেতরে কি আছে দেখার জন্য ভিড় জমাচ্ছিল সামনে। খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামগুলোতে। সবাই বলতে শুরু করে আকাশ থেকে বন্দুক পড়েছে। প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারেনি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ এসে যা দেখে সেটা তাদের কাছেও অবিশ্বাস্য ছিল। গ্রামের মাঠে ঝোপের মধ্যে খোলা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অস্ত্র আর গুলি। দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলা হয়, সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেওয়া হয়। তারপর শুরু হয় উদ্ধার কাজ। একটার পর একটা বাক্স খোলা হচ্ছিল আর ভেতর থেকে বের হচ্ছিল আরও অস্ত্র। যত সময় যাচ্ছিল তত পরিষ্কার হচ্ছিল যে এটা কোনো ছোট ঘটনা নয়, এটা ছিল বিশাল একটা অস্ত্র সরবরাহের চেষ্টা। কিন্তু ততক্ষণে একটা বড় সমস্যা হয়ে গেছিল। কিছু অস্ত্র ইতিমধ্যেই গ্রামের কিছু মানুষ হাতে নিয়ে চলে গেছিল। কেউ ভয় পেয়ে লুকিয়ে রেখেছিল, কেউ না বুঝে বাড়িতে নিয়ে গিয়েছিল। ফলে পুলিশ আর প্রশাসনের কাজ আরও কঠিন হয়ে যায়। এরপর খুব দ্রুত খবর পৌঁছে যায় সংবাদ মাধ্যমে, টিভি, খবরের কাগজ, সব জায়গাতেই একটাই খবর, পুরুলিয়ার আকাশ থেকে অস্ত্র ফেলা হয়েছে। পুরো দেশ অবাক হয়ে যায়, কারণ এটা শুধু একটা অপরাধ ছিল না,
এটা ছিল ভারতের নিরাপত্তা ব্যবস্থার ওপর সরাসরি একটা প্রশ্ন। একটা বিদেশি বিমান কিভাবে ভারতের আকাশে ঢুকে এত অস্ত্র ফেলে আবার বেরিয়ে যেতে পারে? কেউ কি আগে থেকে কিছু জানতো, নাকি পুরো ঘটনাটা এতটাই গোপন রাখা হয়েছিল যে কেউ বুঝতেই পারেনি কিছু? আর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই অস্ত্রগুলো আসলে কার জন্য আনা হয়েছে? কারণ এত বিপুল পরিমাণ অস্ত্র কোনো সাধারণ দলের জন্য তো আনা হয় না। এর পেছনে নিশ্চয়ই কোনো বড় পরিকল্পনা রয়েছে। আর ঠিক এখান থেকেই পুরুলিয়ার কেস একটা সাধারণ ঘটনার জায়গা থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক রহস্যে পরিণত হতে শুরু করে। পুরুলিয়ার গ্রামের মাঠে যখন একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছিল, তখন পুরো দেশ যেন হতবাক। টিভির পর্দায়, খবরের কাগজে, সব জায়গায় একটাই প্রশ্ন ঘুরছিল, কিভাবে একটা বিদেশি বিমান ভারতের আকাশে ঢুকে এত অস্ত্র ফেলে চলে গেল? এটা শুধু সাধারণ কোনো চোরা কারবারির ঘটনা ছিল না, কারণ এখানে ব্যবহার করা হয়েছিল আন্তর্জাতিক রুট, বড় কার্গো বিমান আর হাজার হাজার অত্যাধুনিক অস্ত্র। তদন্তকারীরা শুরু থেকেই বুঝতে পারছিল এর পেছনে নিশ্চয়ই অনেক বড় কোনো পরিকল্পনা লুকিয়ে আছে। এরপর শুরু হয় বিশাল তদন্ত। সিবিআই, গোয়েন্দা সংস্থা, বিমান বাহিনী সবাই একসাথে নেমে পড়ে। আর ঠিক সেই সময়ই ঘটে আরেকটা সিনেমার মতো ঘটনা। যে রহস্যময় বিদেশি কার্গো প্লেনটা পুরুলিয়ার আকাশে অস্ত্র ফেলে উধাও হয়ে গেছিল 22শে ডিসেম্বর, সেটাই আবার ভারতের আকাশ সীমায় ঢুকে পড়ে। রাতের অন্ধকারে রাডারে হঠাৎ ধরা পড়ে বিমানটা, আর তারপরেই ভারতীয় বিমান বাহিনীর MiG-21 আকাশে উঠে যায়। শুরু হয় এক টান টান ধাওয়া। কালো রাতের আকাশে একদিকে ভারী কার্গো বিমান, অন্যদিকে ভয়ঙ্কর গতিতে ছুটে চলা ভারতীয় ফাইটার জেট। কয়েক হাজার ফুট ওপরে তখন যেন বাস্তবের মধ্যেই একটা থ্রিলার সিনেমা চলছিল। বিমানটা পথ বদলানোর চেষ্টা করেছিল, কিন্তু ভারতীয় যুদ্ধ বিমানগুলো তার পিছু ছাড়েনি। শেষ পর্যন্ত সেই কার্গো বিমানকে মুম্বাই এয়ারপোর্টে নামতে বাধ্য করা হয়। রানওয়েতে নামার পর মুহূর্তের মধ্যে চারিদিক থেকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। প্লেন থেকে একে একে নামানো হয় বিদেশি নাগরিকদের। তাদের মধ্যে ছিল ব্রিটিশ অস্ত্র ব্যবসায়ী পিটার ব্লিচ এবং কয়েকজন লাফটিয়ান ক্রু মেম্বার। কিন্তু গ্রেপ্তারের সেই রুদ্ধশ্বাস মুহূর্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কড়া ঘেরাটোপের মাঝখান থেকে একজন মানুষ মন্ত্র বলে উধাও হয়ে যায়। পরে জানা যায় সেই ছিল অপারেশনের মাস্টার মাইন্ড কিম ডেভি। তবে তদন্তের মাঝখানে জানা যায় তার আসল নাম এটা ছিল না, তার আসল নাম ছিল নেলস হোল্ক। কিন্তু প্রশ্নটা হলো, এত বড় একটা আন্তর্জাতিক অপারেশনের পর যখন পুরো এয়ারপোর্ট নিরাপত্তা বাহিনীতে ঘেরা ছিল, তখন একজন বিদেশি নাগরিক কিভাবে সবার চোখের সামনে থেকে পালিয়ে গেল? এয়ারপোর্ট থেকে চাইলেই তো কেউ হেঁটে হেঁটে বেরিয়ে যেতে পারে না, বিশেষ করে যখন পুরো দেশ জুড়ে হাই অ্যালার্ট চলছে, গোয়েন্দা সংস্থা তদন্ত করছে আর প্রতিটা মুহূর্ত নজরদারির মধ্যে রয়েছে। তাহলে এটা কি শুধুই নিরাপত্তার ব্যর্থতা ছিল, নাকি ভেতর থেকে কেউ তাকে সাহায্য করেছিল? এই প্রশ্নটাই পরে আরো বড় সন্দেহ তৈরি করে। আর সেখান থেকেই শুরু হয় নতুন বিতর্ক। এই অপারেশনের পেছনে কি শুধু কিছু বিদেশি অস্ত্র ব্যবসায়ী ছিল, নাকি এর সাথে আরো শক্তিশালী কোনো গোপন যোগাযোগ জড়িয়েছিল? পরে জানা যায় কিম ডেভি ডেনমার্কে ফিরে গিয়েছিল। ভারত সরকার বহুবার তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করলেও বছরের পর বছর ধরে এই বিষয় নিয়ে আন্তর্জাতিক আইনি লড়াই চলতে থাকে। এরপর ধীরে ধীরে তদন্তের সামনে আসতে শুরু করে তার অতীত আর সেই ভয়ঙ্কর পরিকল্পনার পেছনের গল্প। নিলস হোল্ক পরে বিভিন্ন সাক্ষাৎকারে স্বীকারও করে যে সে এই অপারেশনের সাথে যুক্ত ছিল, কিন্তু সে নিজের কাজকে অপরাধ বলে মানতে রাজি ছিল না। তার গল্পটা ছিল অনেক আলাদা। নিলস হোল্ক দাবি করে বহু বছর ধরে সে ভারতের সাথে যুক্ত ছিল। 80-র দশক থেকেই সে নাকি বিভিন্ন সামাজিক কাজের জন্য পৃথিবীর নানা দেশে ঘুরে বেড়াতো। কখনো স্কুল তৈরির কাজে, কখনো কৃষি প্রকল্পে, আবার কখনো সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত থাকতো সে। এইভাবেই তার পরিচয় হয় আনন্দমার্গ নামে একটি সংগঠনের সাথে। আনন্দমার্গ আসলে শুধু একটা ধর্মীয় সংগঠন ছিল না, এটা ছিল এক ধরনের আধ্যাত্মিক ও সমাজ সেবামূলক সংগঠন, যেটা 1950-এর দশকে প্রতিষ্ঠা করেছিলেন প্রভাত রঞ্জন সরকার, যিনি শ্রী শ্রী আনন্দমূর্তি নামেও পরিচিত ছিলেন। সংগঠনটির মূল কথা ছিল মোটিভেশন, যোগব্যায়াম, সমাজসেবা আর মানুষের উন্নয়ন। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার আনন্দনগর এলাকায় তাদের বড় কেন্দ্র ছিল। সেখানে স্কুল, অনাথ আশ্রম, কৃষি প্রকল্প, হাসপাতাল, এমন অনেক সামাজিক কাজ করা হতো। বহু বিদেশিরাও সেখানে যেত এবং তাদের সাথে কাজ করত। নিলস হোল্ক নাকি সেইভাবেই আনন্দনগরের সাথে জড়িয়ে পড়েছিল। কিন্তু আনন্দমার্গকে ঘিরে বিতর্কও কম ছিল না।
70 দশক থেকেই সংগঠনটিকে ঘিরে নানা রাজনৈতিক সংঘর্ষ আর সহিংসতার অভিযোগ উঠতে থাকে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বামপন্থী দলগুলোর সাথে তাদের সম্পর্ক খুব খারাপ হয়ে যায়। আনন্দমার্গের সদস্যদের দাবি ছিল তাদের ওপর হামলা করা হচ্ছে, তাদের কর্মীদের মারধর করা হচ্ছে, এমনকি অনেককে মেরেও ফেলা হয়েছে। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করত আনন্দমার্গ নিজেরাও অনেক গোপন এবং বিতর্কিত কাজের সাথে জড়িত রয়েছে। এভাবেই ধীরে ধীরে সংগঠনটিকে ঘিরে ভয়, সন্দেহ আর রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে থাকে। নেলস হোলকের দাবি অনুযায়ী সে ভারতে কাজ করার সময় নিজের চোখে এই সংঘর্ষগুলোকে দেখেছিল। তার মতে আনন্দমার্গের সদস্যরা নিজেদের নিরাপদ মনে করছিল না, আর সেই কারণেই সে মনে করেছিল তাদের আত্মরক্ষার জন্য অস্ত্র দরকার। সে বলেছিল, আমি সন্ত্রাসবাদ করতে আসিনি, আমি আমার বন্ধুদের বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু এখানেই গল্পটা আরও অন্ধকার হতে শুরু করে, কারণ নেলস হোল্ক শুধুমাত্র অস্ত্র আনার কথা বলেই থামেনি। সে আরও দাবি করে ভারতের গোয়েন্দা সংস্থা র আর ব্রিটিশ মিলিটারি ইন্টেলিজেন্স সেকশন 5-এর কিছু সদস্য নাকি এই অপারেশনের সম্পর্কে আগে থেকেই জানতো। এই দাবি সামনে আসতেই পুরো দেশ জুড়ে তুমুল বিতর্ক শুরু হয়ে যায়। কারণ যদি তার কথা সত্যি হয়, তাহলে এটা শুধু একটা অস্ত্র পাচারের ঘটনা নয়, এটা হতে পারে একটা বিশাল রাজনৈতিক খেলা। সেই সময় পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। সেই সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। আর নেলস হোল্কের দাবি অনুযায়ী সেন্ট্রালের কিছু লোক নাকি সেই সরকারকে দুর্বল করতে চাইছিল। তার মতে এই আর্মড রবস সেই বড় রাজনৈতিক পরিকল্পনারই অংশ ছিল। তবে সবচেয়ে রহস্যের বিষয় হলো তার এই কথাগুলোর পুরো প্রমাণ কখনোই পরিষ্কারভাবে সামনে আসেনি। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলো কিম ডেভির এই দাবিকে বিশ্বাসযোগ্য বলে মনে করেনি, বরং এটাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসাবে দেখেছে। সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ তার কথা বিশ্বাস করেছিল, আবার কেউ কেউ মনে করেছিল সে নিজের অপরাধ ঢাকার জন্য এসব বলছে। কিন্তু একটা প্রশ্ন আজও থেকে গেছে, 1995 সালের সেই রাতে ভারতের আকাশে ঠিক কত বড় একটা গোপন খেলা চলছিল? পুরুলিয়ার এই কেসের তদন্ত যত এগোচ্ছিল ততই পুরো ঘটনাটা আরো জটিল হয়ে উঠছিল। একদিকে বিদেশি নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে রাজনৈতিক অভিযোগ, গোয়েন্দা সংস্থার নাম, গোপন অপারেশনের দাবি, সব মিলিয়ে পুরো দেশ তখন এই ঘটনাটাকে ঘিরে উত্তেজনায় ভরে গিয়েছিল। মুম্বাইয়ে বিমানটিকে নামানোর পর গ্রেপ্তার করা হয় পিটার ব্লিচ ও কয়েকজন ক্রু সদস্যদের। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ভারতের আকাশ সীমানায় বেআইনিভাবে প্রবেশ, অবৈধভাবে অস্ত্র ফেলা আর দেশের নিরাপত্তাকে বিপদের মধ্যে ফেলা। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। আদালতে একের পর এক তথ্য সামনে আসতে থাকে। তদন্তকারীরা চেষ্টা করছিল জানতে যে এই অস্ত্রগুলো আসলে কার জন্য আনা হয়েছিল, আর পুরো অপারেশনের পিছনে ঠিক কারা কারা ছিল। ধীরে ধীরে আদালতে আনন্দমার্গের নামও উঠে আসে। তদন্তকারীদের দাবি ছিল অস্ত্রগুলো সম্ভবত আনন্দমার্গ সংগঠনের জন্যই আনা হয়েছিল। এমনকি তদন্তে নাকি বিমানের ভেতর থেকে আনন্দমার্গের কেন্দ্রের ছবি পর্যন্ত পাওয়া গিয়েছিল। সেই কারণেই সন্দেহ আরও গভীর হতে থাকে। কিন্তু আনন্দমার্গ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে। তারা বলে যে এই ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এদিকে কিম ডেভি অর্থাৎ নেলস হোল্ক তখনও পুলিশের হাতের বাইরে। সে ভারত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, পরে সে বিদেশে বসেই বিভিন্ন সাক্ষাৎকার দিতে শুরু করে। আর সেই ইন্টারভিউগুলোতে সে একের পর এক বিস্ফোরক দাবি করতে থাকে। সে বলে তাকে নাকি আশ্বাস দেওয়া হয়েছিল যে তার কোনো ক্ষতি হবে না। এমনকি সে দাবি করে ভারতের কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি আর গোয়েন্দা সংস্থার লোকেরাও নাকি এই অপারেশনের সম্পর্কে জানতো। এই কথাগুলো সামনে আসার পর পুরো কেসটা আরও রহস্যে ঢেকে যায়, কারণ সাধারণ মানুষ বুঝতেই পারছিল না কাকে বিশ্বাস করবে। একদিকে সরকার বলছে এটা বেআইনি অস্ত্র পাচার, অন্যদিকে মূল অভিযুক্ত বলছে এটা ছিল রাজনৈতিক পরিকল্পনার অংশ। বছরের পর বছর কেটে যায়, আদালতের মামলা চলতেই থাকে এবং শেষ পর্যন্ত পিটার ব্লিচ আর তার ক্রু সদস্যদের দোষী সাব্যস্ত করা হয়। তাদের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়, যদিও পরে ধীরে ধীরে সবাইকেই মুক্তি করে দেওয়া হয় বা ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু সবচেয়ে বড় রহস্যটা কখনোই পুরোপুরি পরিষ্কারই হয়নি। সত্যি কি সেগুলো আনন্দমার্গের আত্মরক্ষার জন্য আনা হয়েছিল, নাকি এর পেছনে ছিল আরো বড় কোনো রাজনৈতিক খেলা? আসল পরিকল্পনাটা কে করেছিল? কেন পুরুলিয়াকেই বেছে নেওয়া হয়েছিল? ভারতের কোনো শক্তিশালী ব্যক্তি বা সংস্থা কি সত্যি এই অপারেশনের সম্পর্কে জানতো, নাকি
পুরো বিষয়টাই ছিল কয়েকজন বিদেশি লোকের গোপন অস্ত্র পাচারের চেষ্টা? আজও সেই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর নেই। আর সেই কারণেই পুরুলিয়ার এই আর্মড রব কেস আজও ভারতের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটা হয়ে আছে। কারণ এটা শুধু আকাশ থেকে অস্ত্র পড়ার গল্প না, এটা এমন একটা ঘটনা যেখানে বাস্তব আর রহস্য একসাথে মিশে গেছে। একটা অচেনা প্লেন, একটা গভীর শীতের রাত, আর আকাশ থেকে নেমে আসা হাজার হাজার অস্ত্র, যার পুরো সত্য হয়তো আজও কোথাও অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করুন, কারণ আপনার এই 1 সেকেন্ডের কাজ আমার জীবনে অনেক বড় মোটিভেশন এনে দেয়। আর এই ঘটনা সম্বন্ধে আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে এমন ইন্টারেস্টিং অন্য কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন।